জয় হিন্দ। আজ আমরা পড়ব নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ক্লাস 9 এর সেকেন্ড চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর। এই চ্যাপ্টার থেকে আজকে আমরা নিউক্লিক অ্যাসিডটা পড়ব। ঠিক আছে, এর আগে আমরা অনেকগুলি ক্লাস দিয়ে দিয়েছি, 5টি ক্লাস দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি একটু দেখে নিও। কি বললাম, আজকে আলোচ্য বিষয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো স্যার, নিউক্লিক অ্যাসিড কি? যদি সংজ্ঞা বলি বা যদি জানতে চাই জিনিসটা কি, তাহলে কি বলবো? নিউক্লিক অ্যাসিড হচ্ছে একটা জৈব অণু বলতে পারি। কি বলবো? একটা জৈব অণু, বা ইংলিশ টার্মটা কি বলেছিলাম? বায়োমলিকিউল। বায়োমলিকিউল হচ্ছে জৈব অণু। কতগুলি মৌল যখন যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে, সেই যৌগের স্বাধীন সত্তা বিশিষ্ট যে কণা, তাকে আমরা বলেছিলাম অণু, তাই তো? তাহলে জৈব অণু, নিউক্লিক অ্যাসিড হচ্ছে একটা জৈব অণু, যা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস দ্বারা গঠিত একটা জৈব অণু। মনে থাকবে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস দ্বারা গঠিত একটা জৈব অণু হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। এই প্রসঙ্গে উল্লেখ করে দিই একটা কথা, এখানে যে ফসফরাস থাকে না, অন্যান্য যে জৈব অণুগুলো পড়েছি, যেমন আমরা আগে যেগুলো পড়ে এসেছি, তার চেয়ে কিন্তু এটা বেশি পরিমাণে থাকে ফসফরাসটা। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিড কি বলবো? যে নিউক্লিক অ্যাসিডটা কি না, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস দ্বারা গঠিত একটা নিউক্লিওটাইড, মানে নিউক্লিওটাইডের শৃঙ্খল। অনেকগুলি নিউক্লিওটাইডের শৃঙ্খল। বোঝা গেল? কি বলবো তাহলে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস দ্বারা গঠিত অনেকগুলি নিউক্লিওটাইডের শৃঙ্খল, এটাই হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। তাহলে পলিনিউক্লিওটাইড চেন এর সমষ্টিকে আমরা বলতে পারি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডটা বুঝতে পারলাম। তাহলে নিউক্লিক অ্যাসিডটা মেইনলি হচ্ছে অ্যাসিড ধর্মী। যেহেতু অ্যাসিড বলছি, এখানে নিউক্লিক অ্যাসিড বলছি, এটা মূলত কিন্তু অ্যাসিড ধর্মী। এবার দেখো, এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডটা হতে পারে দু রকমের। কি কি বলতো? জানি না, এখনো বলিনি। একটা হচ্ছে আরএনএ, যার ফুল ফর্ম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আর হচ্ছে ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, রাইবোনিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ফুল ফর্ম গুলো পড়তে হবে আমাদের। রাইবো নিউক্লিক অ্যাসিড আর ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে কি এগুলো? কি ডিএনএ বা আরএনএ? কি ডিএনএ বা আরএনএ হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। কি বললাম? জেনেটিক ম্যাটেরিয়াল। তো ডিএনএ বা আরএনএ কোথায় পাওয়া যায় একটু দেখি আমরা। কি দেখবো? দেখো, আমরা মূল্যবান জিনিসটা কোথায় রাখি? একটু বেশ ভেতরে যত্ন করে রেখে দিই, বা সোনা দানা গয়না কোথায় রাখি? বেশ আলমারির ভেতরে যে লকারটা আছে, লকারের মধ্যে রেখে দিই। তো এটা আমাদের এত একটা যে গুরুত্বপূর্ণ জিনিস, এটা কোষের মধ্যে থাকে, নিশ্চয়ই অবশ্যই কোষের মধ্যে থাকে। আমাদের যে কোনো জীবদেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত, কোটি কোটি কোষ দ্বারা গঠিত। তো একটা যদি কোষকে আমরা নিই, সেই কোষের মধ্যে, কোষের যে গঠন দেখেছি আমরা, সেই কোষের মধ্যে একটা এরকম ঘন অংশ থাকে, যাকে বলা হয় নিউক্লিয়াস। কি বলেছিলাম? নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে হচ্ছে ডিএনএ। ব্যাপারটা আর একটু এতে যাই। মনে করো, এই নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখেছিলাম নিউক্লিওজাইলক। এখানে কি থাকে? ক্রোমোজোম। ক্রোমোজোম থাকে না? এখানে কেন থাকে? ক্রোমোজোম থাকে, এরকম দেখতে ক্রোমোজোম গুলো। সেই ক্রোমোজোমের একটা এখানে থাকে, এটাকে যদি আমরা টেনে বড় করি, তখন দেখবো এটাকে এরকম পেঁচানো পেঁচানো অংশ। এটা হচ্ছে ক্রোমোজোম।
ক্রোমোজোম। ক্রোমোজোম এটা যদি আরো একটু টেনে বড় করি তাহলে দেখবো এইগুলো এরকম গঠন আছে। জাস্ট এটা জেনে রাখো। তো এই ক্রোমোজোমের একটা অংশ যদি টেনে বড় করে নিই তাহলে এই যে গঠনটা এগুলো হচ্ছে ডিএনএ। আর ডিএনএ কে যদি আরো টেনে বড় করি তা কোনো একটা এইটুকু অংশ যদি বড় করে দেখাই আমরা তাহলে দেখবো এরকম গঠন আছে, এগুলোকে বলা হয় জিন। আমরা ক্লাস 8-এ পড়েছিলাম জিন হচ্ছে বংশগতির ধারক বাহক। তাহলে আমরা যেটা আসি পরে আবার ফিরে আসি যে ডিএনএ অবস্থান কোথায়। ডিএনএ মেনলি নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। যেমন দামি জিনিসটাকে আমরা গোপন জায়গায় বেশ বেশ সুরক্ষিত করে সেরকম নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। নিউক্লিয়াসে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে নিউক্লিয় জালক, তার মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। ঠিক আছে, এই ডিএনএ একটা পার্টকে বলা হয় জিন, সেটা একটু পরে আসছি। তাহলে ডিএনএ মূলত কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। তাহলে এক কথায় বলতে পারতাম যে ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে, ছেড়ে দিতে পারতাম। কিন্তু যেহেতু আমরা এটাকে খুব ভালোভাবে জানতে চাইছি তাহলে আমরা সেই জেনে নিই। তাহলে ডিএনএ অবস্থান করে নিউক্লিয়াসের মধ্যে। ক্লিয়ার হয় এইটুকু? এবারে যখন আমরা দেখেছিলাম যে কোষের যখন প্রকারভেদ দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে কোষ হয় দু ধরনের, না? কোষ দু ধরনের হয় না? একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর হচ্ছে ইউক্যারিওটিক কোষ। দু ধরনের কোষ হয়, প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ। তো স্যার প্রোক্যারিওটিক, ক্যারিয়ার মানে নিউক্লিয়াস, প্রো মানে হচ্ছে আদি, অর্থাৎ নিউক্লিয়াস, প্রকৃত নিউক্লিয়াস থাকে বা নিউক্লিয়াস থাকে না। তখন প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যে ডিএনএ কিন্তু তখন সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে। এদের কোথায় থাকবে? এদের ক্ষেত্রে সাইটোপ্লাজমের মধ্যেই অবস্থান করবে হচ্ছে আমার ডিএনএটা। বুঝতে পারলাম? আর ইউক্যারিওটিক কোষে কি হবে? স্যার ইউক্যারিওটিক কোষে তো নিউক্লিয়াস আছে, তাহলে ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে হচ্ছে আমাদের ক্রোমোজোমটা, এই সরি ডিএনএটা। হয়েছে? তাহলে আমরা ডিএনএর অবস্থান মূলত কোষের নিউক্লিয়াসের মধ্যে। প্রোক্যারিওটিক কোষে যেহেতু নিউক্লিয়াস থাকে না তাই সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে, আর ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। এই যে জিনিসটা হয়ে গেল, তাহলে এটা গেল ডিএনএর অবস্থানটা। এবারে আরএনএ কোথা থাকে? দেখো আরএনএ পড়তে গিয়ে আমরা আরেকটা জিনিস দেখি। এই যে আমরা দেখলাম আরএনএ, পুরো নাম কি বাবা বলো? রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড। এই যে রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হতে পারে তিন রকমের, মানে 3 টাইপস অফ রাইবো নিউক্লিক অ্যাসিড। কি কি আমরা একটু জেনে নিই। একটা হচ্ছে এমআরএনএ, এম ছোট হাতের, আরএনএ। দেখো এম মানে হচ্ছে মেসেঞ্জার, মেসেঞ্জার আরএনএ। একটা হচ্ছে টিআরএনএ, টি ছোট হাতের, আরএনএ বা ট্রান্সফার আরএনএ বা বাহক আরএনএ বলতে পারি। আর একটা হচ্ছে আরআরএনএ। আরআরএনএ মানে কি? আর মিন্স রাইবোজোমাল আরএনএ। তো এই অবস্থানটা কোথায় দেখা যাবে? আমরা অবস্থানটা করছি যে কোথায় পাওয়া যায়, ডিএনএ কোথায় পাওয়া যায় বললাম, এবার আরএনএ কোথায় পাওয়া যায় দেখো বললাম। তো এমআরএনএ কোথায় পাওয়া যায় দেখি। এমআরএনএ তোমার উৎপন্ন হচ্ছে নিউক্লিয়াসে। কোথায় বললাম? নিউক্লিয়াসে তৈরি হয়। সেখান থেকে নিউক্লিয়াসে তৈরি হয়, সেখান থেকে উৎপন্ন হয়ে সাইটোপ্লাজমে আসে। তাহলে নিউক্লিয়াসে উৎপন্ন হয় আর সেখান থেকে বেরিয়ে সাইটোপ্লাজমে আসে। ঠিক আছে? তো টিআরএনএ কোথায় থাকে? টিআরএনএ কিন্তু সাইটোপ্লাজমেই থাকে। আর আরআরএনএ কোথায় থাকে? এটা তোমার সাইটোপ্লাজমে থাকে এবং ওই ইয়েতে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের অবস্থান পেলাম। এবার চলে এসো আমরা নিউক্লিক অ্যাসিডের গঠন দেখি। তো নিউক্লিক অ্যাসিড বলতে গিয়ে বললাম নিউক্লিক অ্যাসিড হচ্ছে পলিনিউক্লিওটাইড চেন। নিউক্লিক অ্যাসিড কি বলেছিলাম? পলিনিউক্লিওটাইড চেন বা নিউক্লিওটাইড শৃঙ্খল।
আমরা বিজ্ঞানের ভাষা এই টার্মগুলোর সঙ্গে পরিচিত। পলি মানে হচ্ছে বহু, চেন মানে শৃঙ্খল। তাহলে অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিডের যে ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, তাহলে নিউক্লিক অ্যাসিডের যে ক্ষুদ্রতম একক তাকে আমরা বলছি নিউক্লিওটাইড। তাহলে স্যার একটা নিউক্লিওটাইড দেখতে কেমন হয়? দেখো, একটা নিউক্লিওটাইডের মধ্যে মোটামুটি এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। কি কি দেখতে পাওয়া যায় একটু নোট করে নিও এগুলো। হ্যাঁ, নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে? তাহলে প্রথমে বলে নিউক্লিওটাইড কি না, নিউক্লিক অ্যাসিডের ক্ষুদ্রতম অংশ নিউক্লিওটাইড। তো একটা নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে দেখো, থাকে হচ্ছে পেন্টোজ শর্করা। কি বললাম? পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা বা পেন্টোজ সুগার বলি এটাকে, পেন্টোজ সুগার। একটা হচ্ছে নাইট্রোজেন বেস আর হচ্ছে ফসফেট। মূলত এই তিনটে জিনিস নিয়ে গঠিত পেন্টোজ সুগার। পেন্টোজ জিনিসটা কি? আমরা যখন কার্বোহাইড্রেট পড়েছিলাম তখন দেখেছিলাম কি 5টি কার্বন যুক্ত হয়ে যে শর্করা গঠন করে তাকে আমরা বলেছিলাম পেন্টোজ শর্করা বা পেন্টোজ সুগার। ঠিক আছে, তো এই পেন্টোজ সুগার হতে পারে দু রকমের। কি কি? এগুলো মাথায় রাখবে বা এগুলো নোট করে নেবে। একটা হচ্ছে রাইবোজ শর্করা, একটা হচ্ছে রাইবোজ শর্করা, আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। একটা রাইবোজ শর্করা, একটা একটা রাইবোজ সুগার আর একটা ডিঅক্সি রাইবোজ সুগার। দেখো রাইবোজ সুগারটা কি? যেটা হচ্ছে আরএনএ এর মধ্যে অবস্থান করে হচ্ছে রাইবোজ সুগার। আর ডিঅক্সি রাইবোজ এটা ডিএনএ এর মধ্যে অবস্থান করে। তাহলে রাইবোজ সুগার হচ্ছে তোমার আরএনএ এর মধ্যে অবস্থান করে, এটা আরএনএ এর মধ্যে অবস্থান করে। আর ডিঅক্সি রাইবোজ শর্করা এটা ডিএনএ এর মধ্যে অবস্থান করে। কারণ নামের মধ্যেই ঢুকে দেখো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আর এটা রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে রাইবোজ সুগারটা আছে তোমার আরএনএ এর মধ্যে, ডিঅক্সি রাইবোজ সুগারটা আছে হচ্ছে ডিএনএ এর মধ্যে। এবারে নাইট্রোজেন বেস, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কিরকম না, এখানে নিউক্লিওটাইডের মধ্যে নাইট্রোজেন বেস দেখা যায় দু রকমের। একটা হচ্ছে পিউরিন বেস। কি বললাম? এটা হচ্ছে পিউরিন বেস। আর এটা হচ্ছে পিরিমিডিন বেস। এখানে বেস মানে কিন্তু ক্ষার, অ্যাসিড বেসিক পেয়েছিলাম না, বেস হচ্ছে ক্ষার। পিউরিন বেস আর পিরিমিডিন বেস। এই পিউরিন বেসের মধ্যে থাকে হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, এই দুটি বেস থাকে। পিউরিন বেসের মধ্যে থাকে অ্যাডেনিন আর গুয়ানিন। একে আমরা এ দ্বারা লিখি, একে আমরা জি দ্বারা লিখি। আর পিরিমিডিন বেসে থাকে হচ্ছে থিয়ামিন আর সাইটোসিন। এটা থাইমিন বা থিয়ামিন বলে, থাইমিন। আর হচ্ছে টি দ্বারা বললাম, আর সাইটোসিন। ঠিক আছে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। তাহলে পিউরিন বেসে কি থাকে? অ্যাডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিন বেসে থাকে হচ্ছে থাইমিন আর সাইটোসিন। থাইমিন বলে, থিয়ামিন বলে কোনো বইতে। তো এইটা হচ্ছে নিউক্লিওটাইডের মধ্যে থাকে। আর ফসফেটটা হচ্ছে এটা ক্ষার, বেস মানে তো ক্ষার। ফসফেটটা হচ্ছে H3PO4। যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের একটা নিউক্লিওটাইডের গঠন। বুঝে গেল? এটা হচ্ছে নিউক্লিওটাইডের গঠন, মানে নিউক্লিওটাইডের যে পার্ট গুলো থাকে সেগুলো বললাম। এবার দেখো কিভাবে থাকে। দেখো, যদি আমরা এর গঠনটা আঁকতে যাই তাহলে কিরকম থাকে দেখো। প্রথম হচ্ছে বললাম একটা রাইবোজ সুগার, পেন্টোজ সুগার। পেন্টোজ শর্করা কেমন হবে? পেন্টোজ মানে 5টা কার্বন যুক্ত। আমি কালো দিয়ে আঁকলাম কার্বন। দেখো 5টা কার্বন, 1 2 3 4 5, 5টা কার্বন থাকে পেন্টোজ সুগার। আচ্ছা, যদি এটা সরি আরেকটা কথা বলতে ভুলে গেছি, যদি এটা হচ্ছে আমাদের ডিএনএ গঠন, নিউক্লিওটাইডের মানে ডিএনএ গঠন। আর আরএনএ ক্ষেত্রে কি থাকে?
অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিওটাইডের গঠন। এবারে গঠনটা কেমন দেখো, আমি এবারে ছবিটা এঁকে দেখাই। প্রথমত রাইবোজ পেন্টোজ সুগার, আমি সংক্ষেপে সুগার লিখি, হ্যাঁ, সুগার। আর কি থাকে, নাইট্রোজেন বেস, এটা হচ্ছে নাইট্রোজেন বেস, এটা নাইট্রোজেন বেস। আর থাকে হচ্ছে ফসফেট, এটা মনে করো ফসফেট। তো কেমন হয় দেখো, এইটা হচ্ছে একটা নিউক্লিওটাইডের গঠন, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইডের গঠন। পেন্টোজ সুগার, এটা এটা হচ্ছে ফসফেট, এটা হচ্ছে নাইট্রোজেন বেস। তিনটে জিনিস পেয়ে গেলাম, ফসফেট পেয়ে গেলাম, নাইট্রোজেন বেস পেয়ে গেলাম, আর সুগার পেয়ে গেলাম। এরপরে দেখো, এই যে নাইট্রোজেন বেস আর সুগার, এতে 5টা কার্বন আছে, কার্বন 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 কার্বন, এই 5টা কোণে 5টা কার্বন। তো এই নাইট্রোজেন বেসটা 1 নাম্বার কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেসটা যুক্ত থাকে যে বন্ধন দ্বারা, এই বন্ধনটার নাম আছে, এই বন্ধনটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন বা গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, আর এই ফসফেট যুক্ত থাকে হচ্ছে 5 নাম্বারের সাথে, 5 নাম্বার কার্বনের সঙ্গে। এই বন্ধনটাকে বলা হয়, এই কার্বন এবং ফসফেটে, মানে এই সুগার এবং ফসফেটের যে বন্ধনটা, তাকে বলা হয় ফসফো এস্টার বন্ড। কি বললাম এটাকে? ফসফো এস্টার বন্ড, বন্ধন। ঠিক আছে, তাহলে এটা গ্লাইকোসাইডিক বন্ধন, আর এটা হচ্ছে ফসফো এস্টার বন্ধন, এটার সাথে এটার সাথে। এবারে দেখো কেমন হয়, এটা তাহলে একটা নিউক্লিওটাইডের গঠন পেলাম আমরা, একটা নিউক্লিওটাইডের গঠন পেলাম। এবারে নিউক্লিক অ্যাসিডের গঠনটা কেমন হবে, মানে মানে পলি নিউক্লিওটাইড বন্ডটা কেমন হবে দেখি। ঠিক আছে, এটাকে তাহলে এবার তোমরা স্ক্রিনশট মেরে নাও বা একটু লিখে নাও। ডিএনএ বা আরএনএ কেমন, এরকম ডাবল হেলিক্যাল বিন্যাস বলা হয় বা দ্বিতন্ত্রী বিন্যাস, এই একটা এই একটা, এরকম দ্বিতন্ত্রী বিন্যাস, এটা হচ্ছে ডিএনএ গঠন। আরএনএ কেমন, আরএনএ হচ্ছে একতন্ত্রী বিন্যাস, এটা হচ্ছে আরএনএ গঠন, দেখতে এরকম। আমরা দেখেছি, ওই পেঁচালো সিঁড়ি দেখেছি, পেঁচালো সিঁড়ি এরকম ভাবে উঠে গেছে, পেঁচালো সিঁড়ি এরকম উঠে গেছে, দেখি না? তো সেই ডিএনএ গঠনটা এরকম, অনেকটা ওইরকম ধরনের। এবারে যদি আমরা এই সিঁড়িটাকে যদি আমরা টান টান করি, মানে এই বিন্যাসটাকে যদি আমরা টান টান করি, তাহলে আমরা এইরকম গঠন পাবো, একটা দুদিকে দুটো হাতল পাচ্ছি, ডবল হেলিক্যাল বিন্যাস, মানে এদিকে একটা হাতল এদিকে হাতল, মনে করি টান দিচ্ছি, টান দিলে সমান সমান করছি, তাহলে এরকম দুটো হাতল পাচ্ছি। হাতল পেলে মানে এরকম একটা গঠন পাচ্ছি, মানে এরকম সিঁড়ি, এরকম হাতল। এইখানটা, এই বাঁ দিকটা বা ডান দিকটা, এইটাকে আমরা বলতে পারি সুগার ফসফেট ব্যাকবোন। কি বলছি আমরা? একে আমরা বলছি সুগার ফসফেট ব্যাকবোন। কেন না, এটা হচ্ছে সুগার দ্বারা, মানে পেন্টোজ শর্করা আর হচ্ছে ফসফেট দ্বারা গঠিত। কিরকম দেখো গঠনটা, আমি একটু একটু ইয়ে করে বলছি। এটাকে আমরা বলছি সুগার ফসফেট ব্যাকবোন। আমরা এটাকে সোজা করি, দেখো আমরা পেয়েছিলাম সুগার, পেন্টোজ সুগার, এর সঙ্গে যুক্ত থাকে তোমার ইয়েটা বেস, আর এর সঙ্গে যুক্ত থাকে ফসফেট, এই একটা ফসফেট 3 নম্বরের সঙ্গে যুক্ত আছে। দেখো এইটা যদি আমরা একটা ডিএনএ গঠন দেখি, দেখো যে আমি বলেছিলাম ডিএনএটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কেমন হবে, কেমন হবে দেখো, এইরকম একটা গঠন হবে। এইটা হচ্ছে তোমার হাতলটা, এই যেটা বললাম, কি নাম দিয়েছিলাম হাতলটাকে আমরা, কি বলেছিলাম? সুগার ফসফেট ব্যাকবোন। এই যে এটা হচ্ছে সুগার আর ফসফেট দ্বারা গঠিত হাতলটা, এটা হচ্ছে বেস, নাইট্রোজেন বেস, এদিকে সুগার ফসফেট দ্বারা গঠিত ব্যাকবোন। এবারে দেখো কেমন হয় না, এই যে ফসফেট, ফসফেট দেখো একটা হচ্ছে তোমার এই সুগারের সাথে, মানে কার্বনের 3 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত থাকে, একটা 5 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত থাকে, এটা 3 নম্বরের সঙ্গে, এটা 5 নম্বরের সঙ্গে যুক্ত থাকে। যেহেতু এই ফসফেটটা দুটো বন্ধন দ্বারা যুক্ত থাকে, এদিকে একটা বন্ধন এদিকে একটা বন্ধন, তাই এইটাকে আমরা বলি
ফসফোডাই এস্টার বন্ধন। আমরা বলছিলাম ফসফেটের সঙ্গে এস্টার বন্ধন থাকে, তো এটাকে যেহেতু দুটো বন্ধন থাকে তাই আমরা বলেছিলাম ফসফোডাই এস্টার বন্ধন। ঠিক আছে, এটাকে বলেছিলাম ফসফোডাই এস্টার। ফসফেট দুটো বন্ধন, মানে দুটো হাত দিয়ে দুজনকে ধরে আছে। একটা 3 নম্বর কার্বনে 5 নম্বরের সঙ্গে, কার্বনে 3 নম্বরের সঙ্গে, 3 নম্বর কার্বনের সঙ্গে 3 নম্বর 5 নম্বর কার্বনের সঙ্গে 3 নম্বর কার্বনের সঙ্গে দুটো হাত দিয়ে দুজনকে ধরে আছে, এই সুগারের একটা ওই সুগারের একটা। তো এটা হচ্ছে এই ডাইএস্টার বন্ধন, ফসফোডাইএস্টার বন্ধন বললাম। আর এর 1 নম্বরটা ছিল আমাদের এর সাথে তোমার নাইট্রোজেন বেসের সাথে, যেমন অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, চারটে আমরা নাইট্রোজেন বেস পড়েছিলাম। পিরিমিডে ছিল অ্যাডেনিন আর গুয়ানিন, আর ইয়েতে পিরিমিডিন বেসে ছিল হচ্ছে সাইটোসিন আর থাইমিন। তো দেখো একটা জিনিস আমি ওখানে বলে নেই, এই কারণে আমি এখানে বলবো বলে, তেমনি এই অ্যাডেনিন আর গুয়ানিন এটা তো পেরিন বেসে থাকে। তো এই ট্রিকটা জেনে রাখো, ট্রিক হচ্ছে এটিজিসি, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে এখানে থাকে দ্বিবন্ধন, এগুলো বলা হয় হাইড্রোজেন বন্ধন। কি বলবো? হাইড্রোজেন বন্ধন। দেখো অনেকগুলো বন্ধন পেলাম কিন্তু আজকে। হাইড্রোজেন বন্ধন এটা হচ্ছে ত্রিবন্ধন থাকে অ্যাডেনিন আর থাইমিনের সাথে। অ্যাডেনিন থাকে থিয়ামিনের সাথে বা থাইমিনের সঙ্গে দ্বিবন্ধন দ্বারা। দেখো অ্যাডেনিন থাইমিন দুটো দুটো সিলেবেল, তারা দ্বিবন্ধন। আর সাইটোসিন, গুয়ানিন সাইটোসিন মানে ত্রিবন্ধন। গুয়ানিনের সাথে সাইটোসিন এরকম ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। আমরা বলবো এটিজিসি, এর সাথে টি, জি এর সাথে সি, অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন। এটা হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে। আর আরএনএ ক্ষেত্রে কি হবে? থিয়ামিনের পথে পরিবর্তে থাকে ইউরাসিল, তখন অ্যাডেনিনের সাথে ইউরাসিল থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে বন্ধন। দেখো তাহলে এখানে আমরা কি পেলাম? সুগার ফসফেট ব্যাকবোন মানে আমাদের যে হাতলটা, যে আমাদের মানে ডাবল হেলিক্যাল যে বিন্যাস পেয়েছিলাম, যে পেঁচানো সিরিজ যে হাতলটা, মানে এটা আমরা বলছিলাম সুগার ফসফেট ব্যাকবোন, তাই তো? এটা বলছিলাম সুগার ফসফেট ব্যাকবোন যেটা পেয়েছিলাম। আর এটা হচ্ছে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস। বেস মানে খাট। কি কি ছিল? অ্যাডেনিন গুয়ানিন হচ্ছে পিরিন বেস, আর থাইমিন সাইটোসিন হচ্ছে পিরিমিডিন বেস। তাহলে অ্যাডেনিন থিয়ামিনের সাথে বা থাইমিনের সাথে আর গুয়ানিন সাইটোসিনের সাথে সাইটোসিন, এখানে ত্রিবন্ধন, আর অ্যাডেনিন থাইমিনের সাথে দ্বিবন্ধন। দুটো হাইড্রোজেন বন্ধন, এটা তিনটে হাইড্রোজেন বন্ধন থাকে। এখানে ত্রিবন্ধন, এখানে দ্বিবন্ধন। ঠিক এদিকে হাতল এরকম থাকবে। এবারে একটা কথা দেখো, একটা যদি এইভাবে নামে আর একটা এইভাবে উঠবে। দেখো আমি এখানে দেখেছি স্টার্ট দিয়ে, এখানে অ্যারো দিয়ে দেখিয়েছি। এই সিঁড়িটা দেখো, এদিকে মাথাগুলো নিচের দিকে, মানে এটা এইদিকে নেমেছে আর এটা এইদিকে উঠেছে। এটা আমরা দেখিয়েছিলাম, পৌঁছে দিয়েছিলাম, এটা আমার এদিকে উঠেছে। তাহলে কেন দেখেছি তারও কারণ আছে। দেখো এখানে এটা দেখাই, এখানে আমাদের 3 নম্বরের সাথে 3 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে হচ্ছে এই ফসফেটটা। তাহলে 5 নম্বরটা ফাঁকা আছে, তাই এটাকে বলবো 5 প্রাইম এন্ড। এই যে এই এই 5 এর মাথায় এরকম ড্যাশ দিয়েছে, এটা 5 প্রাইম এন্ড। আর এখানে দেখো 3 নম্বর কার্বনটা ফ্রি আছে, মানে এর সঙ্গে কিছু যুক্ত নাই, তাই আমরা বলছি 3 প্রাইম এন্ড। ঠিক আছে, ঠিক এমনি একই হবে। এখানেও দেখো 3 প্রাইম এন্ড, এখানে হবে 5 প্রাইম এন্ড, এখানে 3 প্রাইম এন্ড, এখানে 5 প্রাইম এন্ড। জাস্ট এটা হচ্ছে। তাহলে এইটা একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে তবে আমাদের ডিএনএটা হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে গঠনটা দেখো, এই যে ডবল হেলিক্যাল বিন্যাস দেখালাম, এই একটা হেলিক্যাল বিন্যাস, এই একটা হেলিক্যাল বিন্যাস, দুটো এরকম পেঁচানো সিঁড়ির মতো। মাঝখানে যে বেস গুলো আছে এগুলো আমরা বলেছিলাম নাইট্রোজেন বেস। অ্যাডেনিন থিয়ামিনের সঙ্গে দ্বিবন্ধন, আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। হয়ে গেল গঠনটা। এবারে এই যে গঠনের যে একটা অংশ, এই অংশটাকে আমরা বলেছিলাম জিন। ঠিক আছে, তাহলে জিন কি করে? বংশগতি ধারক এবং বাহক বলেছিলাম জিন। তাহলে জিন বংশগতি ধারক বাহক, ডিএনএ বংশগতি ধারক বাহক, আরএনএ বংশগতি ধারক বাহক বলতে পারি আমরা। তো আরএনএটা কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। ঠিক আছে, গঠনটা বোঝা গেল। এক্ষেত্রে সেম গঠন, খালি একটা 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 তোমার ওই ফসফেট সুগার ব্যাকবোনটা। ঠিক আছে, সুগার ফসফেট ব্যাকবোন একটা, মানে একটা ইয়ে থাকবে, সূত্রাকার অংশ থাকবে। লাস্ট অফ অল নিউক্লিক অ্যাসিডের কাজ।
দেখো আমরা পড়তে পড়তে কাজটা জেনেও গেছি অলরেডি। কি কাজ? না, একটা ব্যাপার হচ্ছে বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক, মানে বংশগত বৈশিষ্ট্য বহন করে এক জন্য থেকে অন্য জন্যতে। তাহলে ডিএনএ কাজ কি বললাম? ডিএনএ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য এক জন্য থেকে অন্য জন্যতে বহন করে নিয়ে যায়। ঠিক আছে? দেখো কিছু কিছু আরএনএ আছে যা হচ্ছে বংশগত বৈশিষ্ট্য বহন করে নেয়। যেমন ধরো আমরা নাম শুনবো পরে, টিএমভি, টোবাকো মোজেক ভাইরাস। এই ভাইরাসের ক্ষেত্রে আরএনএ বংশগত বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়। আবার কিছু কিছু ভাইরাস আছে, ফাজ ভাইরাসে কিন্তু ডিএনএ বংশগত বৈশিষ্ট্য বহন করে। এটাও ভাইরাস ওটাও ভাইরাস, কিন্তু এর এর বংশগত বৈশিষ্ট্য বহন করে ডিএনএ, আর টিএমভি ভাইরাসের বংশগত বৈশিষ্ট্য বহন করে আরএনএ। বাকি সমস্ত জীবের বংশগত বৈশিষ্ট্যের এক জন্য থেকে অপর জন্য, পিতৃদেহ থেকে মাতৃদেহ থেকে অপর জন্যতে বহন করে নিয়ে যায় হচ্ছে ডিএনএ। ঠিক আছে? আর আমরা দেখেছিলাম আরএনএ 3 রকমের হয়, এমআরএনএ, আরএনএ, টিআরএনএ। এদের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। ঠিক আছে? প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে হচ্ছে তোমার আরএনএ বা নিউক্লিক অ্যাসিড। আরএনএ তো এক ধরনের নিউক্লিক অ্যাসিড, তা প্রোটিন সংশ্লেষে সহায়তা করে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এছাড়া কি করে? আর কোষের বিভিন্ন বিপাক কার্য নিয়ন্ত্রণ করে। কোষের বিভিন্ন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? এই হচ্ছে নিউক্লিক অ্যাসিডের যাবতীয় যা পড়লাম আমরা। আজকের ক্লাস এটুকুই থাক। তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে পড়বে, আর কিছু কমেন্ট করো যদি কোনো অসুবিধা হয়। বাকি আর কি, এটুকুই থাক। জয় হিন্দ।